সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা এই অধ্যায়টি পাঠ করছিলাম। এই অধ্যায় হতে আমরা এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আজও আমরা সেই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ব্যবস্থাপনার কার্য। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনার যে কার্য সেইগুলো ধাপে ধাপে সংগঠিত হয়, অর্থাৎ একটি কাজের পর আরেকটি কাজ, ওই কাজটি শেষ হওয়ার পরে তার পরবর্তী কাজ এবং তার পরবর্তী কাজ, এইভাবে ধাপে ধাপে গিয়ে সর্বশেষ নিয়ন্ত্রণে এসে আবার প্রথম ধাপ থেকে শুরু হয় কার্যগুলো। সেই জন্য আমরা ব্যবস্থাপনার এই কার্যগুলোকে ব্যবস্থাপনার চক্রও বলি, কারণ একটা চক্র যেইভাবে ঘুরে ঠিক ব্যবস্থাপনার কাজগুলো একইভাবে ঘুরতে থাকে, সেই জন্যই আমরা সেটাকে ব্যবস্থাপনার চক্র বলছি। ব্যবস্থাপনার কাজগুলোকে আমরা ব্যবস্থাপনার চক্র হিসেবেই অভিভূত বা চক্র হিসেবে ধরে নিই বা বলি, কারণ সেগুলো চক্রাকারে সংঘটিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবস্থাপনার যে কার্য সেগুলোকে অন্য ভাষায় ব্যবস্থাপনার চক্র হিসাবেও বলতে পারি, বা ব্যবস্থাপনার চক্রেও আমরা কিন্তু ব্যবস্থাপনার কার্যগুলোকেও পরিচয় দান করতে পারি বা পরিচিত করাতে পারি। তাহলে আজ আমরা যে ব্যবস্থাপনার যে কার্যগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু একটু বিশদ বর্ণনা আকারে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা চেষ্টা করবে মনোযোগ সহকারে কাজটা করার জন্য, কারণ ব্যবস্থাপনার এই যে কাজগুলো বা এই কাজচক্রগুলো, এটা কিন্তু ব্যবস্থাপনার প্রাণ। ব্যবস্থাপনার এই কার্যগুলো ছাড়া ব্যবস্থাপনা কখনোই সুষ্ঠুভাবে বা সুন্দর করে সংগঠিত হতে পারে না। সেই জন্যই আমরা ব্যবস্থাপনার এই কার্যগুলোকে বা এই কাজগুলোকে সুষ্ঠুভাবে সুন্দর করে সম্পাদন করার জন্য বলি। একটা প্রতিষ্ঠান যত সুন্দর করে এই কার্যগুলোকে সংগঠিত করতে পারবে, এই কার্যগুলো পরিচালনা করতে পারবে, সেই প্রতিষ্ঠান তত বেশি সফল বলে আমরা ধরে নেব। তাহলে চলো আমরা দেখি ব্যবস্থাপনার কাজগুলো কি কি। ব্যবস্থাপনার প্রথম কাজ আমরা বলছি পরিকল্পনা। পরিকল্পনা একটা ব্যবস্থাপনার প্রাণ এবং সর্বপ্রথম কাজ। এই জন্যই বলছি যে পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যতে কি কাজটা করা হবে সেইটার পূর্ব চিন্তা করে রাখা। এখন তোমরা খুব সহজেই বলতে পারো যে ভবিষ্যতে কি হবে সেটা কি কেউ কখনো বলতে পারে? অবভিয়াসলি না, কেউ বলতে পারে না, কিন্তু সম্ভাব্যটা আমরা ধরে নিতে পারি। একজন ব্যবস্থাপক উনি কিন্তু অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ হন। উনি ভবিষ্যতে কি কাজগুলো হতে পারে বা কি সমস্যাগুলো আসতে পারে সেইগুলো উনি কিন্তু পূর্ব অনুমান করতে পারেন। সেই জন্যই এই পরিকল্পনার মাধ্যমে উনি সেইগুলো আগে থেকেই, সেই হিসেব মতে উনি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকেন। পরিকল্পনা হচ্ছে সেটাই, ভবিষ্যতে কি করা হবে, ভবিষ্যতে কোন সময়ের মধ্যে কোন কাজটা শেষ করা হবে, কোন কাজটা শেষ করার পরে কোন কাজটা করব, আর কে কোন কাজটা করবে সেইগুলো অগ্রিম চিন্তা ভাবনা করে রাখা এবং সেটাকে সেই অনুসারে তার বিকল্পগুলোকে আমরা চিন্তা ভাবনা করে রাখবো, সেটাকে আমরা বলছি পরিকল্পনা। তাহলে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতের কাজগুলো, আগের যে কাজগুলো সেইগুলো কি কি হতে পারে সেইগুলোর সম্ভাব্যতা যাচাই করে সেইগুলো বিচার বিশ্লেষণ করে সেইগুলো আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখা। তারপর বলছি যে সংগঠন। পরিকল্পনার পরেই আসে সংগঠন। সংগঠন হচ্ছে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য
ভূমি, যে একটা কাঠামো যে দরকার হয়, একটা ভূমি, একটা দালান কোঠা, যন্ত্রপাতি, এইগুলো ব্যবস্থাপনা করার জন্য যে কর্মী, এই যন্ত্রগুলো কোথা থেকে আনা হবে, কী রকমের যন্ত্রপাতি আনা হবে, এই সব কিছু কি আমরা বলছি সংগঠন। অর্থাৎ সংগঠন হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাঠামো ভিত্তিক একটা আকৃতি প্রদান করা। পরিকল্পনা, সেটা ভবিষ্যতে কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না, অস্পর্শনীয়, বা সেটা আমরা দেখি না, বুঝি না, কিন্তু সংগঠন হচ্ছে একটা দৃশ্যমান বস্তু। আমরা প্রতিষ্ঠানের যে দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি, এই সবগুলোকে আমরা সংগঠনের অন্তর্ভুক্ত করছি। তারপর বলছি যে সংগঠন যখনই তৈরি হবে, বা সাংগঠনিক যে কাঠামোটা যখন আমরা তৈরি করে ফেলব, তারপরে কিন্তু আমরা তৃতীয় ধাপে চলে যাব। সেটা হচ্ছে কি? কর্মী সংস্থান। অর্থাৎ সংগঠন অনুসারে আমাকে দেখতে হবে আমার প্রতিষ্ঠানে কতগুলো জনবল প্রয়োজন আছে, কোন কোন স্তরে আমার জনবলের প্রয়োজন, এবং সেই জনবলগুলো কী রকম দক্ষ, বা কীভাবে সেগুলোকে দক্ষ করে তোলা যায়, এই সব বিষয়গুলো কিন্তু আমরা এই কর্মী সংস্থানের মধ্যে দেখতে পাবো, বা এই কর্মী সংস্থানের আওতায় আসবে। আমরা প্রতিষ্ঠান যখন দাঁড় করাবো, একটা প্রতিষ্ঠান, তারপরে কিন্তু আমরা কর্মী নিয়োগ করব। কর্মীটা আমরা তখনই নিয়োগ দান করব। কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মী নিয়োগ দান পর্যন্ত, কর্মীদেরকে কাজে পারদর্শী করে তোলা পর্যন্ত সবটাই কিন্তু এই কর্মী সংস্থানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। একটা প্রতিষ্ঠানে শুধুমাত্র যে কর্মী সংগ্রহ করলেই যে সেই প্রতিষ্ঠানটা খুব সুন্দর করে পরিচালনা করা যাবে এমন কিন্তু না। যন্ত্রপাতি বা যেগুলো বস্তুগত উপাদান, প্রতিষ্ঠানের যে বস্তুগত উপাদান, সেইগুলোকে পরিচালনা করা অত্যন্ত সহজ, কিন্তু অবস্তুগত বা যেগুলোকে আমরা বলছি যে মানবীয় যে বিষয়গুলো, যে কর্মী দ্বারা যেগুলো আমরা সম্পাদন করি, বা এই যে কর্মীরা আছে সে কর্মীদেরকে পরিচালনা করা, সে কর্মীদের থেকে কাজ আদায় করে নেওয়া কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জের কাজ, এবং সেটাই আমরা এই স্তরে দেখি। তারপর বলছি যে কর্মী সংস্থানের পরেই হচ্ছে নির্দেশনা। একটা প্রতিষ্ঠানে নির্দেশনা থাকবে কর্মীদের জন্য, কে কতক্ষণ কাজ করবে, কে কতক্ষণ সময়ে আসবে, কোন কাজের পরে কোন কাজ আসবে, এবং সেই কাজটা সবাই জানতে পারলো কি না, এটাও কিন্তু নিশ্চিত করা এই নির্দেশনারই অংশ। অর্থাৎ কোনো একটা কাজ যখন ব্যবস্থাপক দিবেন কর্মীদেরকে, উনি সঠিক নির্দেশনা দিবেন যে আপনারা এইভাবে, এই উপায়ে এতজন লোক এই সময়ের মধ্যে কাজটা শেষ করবেন। সেটাকে হচ্ছে সঠিক নির্দেশনা, কর্মীদেরকে সঠিক একটা নির্দেশনা দিতে হবে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার ক্ষেত্রে। নির্দেশনার পরে হচ্ছে প্রেষণা। প্রেষণা আসলে শুধুমাত্র একটা মানবীয় বিষয়, শুধুমাত্র মানুষকেই কিন্তু প্রেষণা দেওয়ার প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের যে বস্তুগত উপাদান আছে, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, অন্যান্য এরকম প্রয়োজনীয় যে সকল বিষয়গুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেষণা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। প্রেষণাটা কি? প্রেষণাটা হচ্ছে আমি কাজ করছি, মানুষ, আমার কাজের করতে করতে আমার কাজের আগ্রহটা কমে গেল, আমার কাজ করতে ইচ্ছে করছে না। যেমন তোমরা পড়তে পড়তে বলছো আমার পড়তে ভালো লাগে না, বা আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। তখন দেখি যে কি আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে যান, বেড়াতে নিয়ে যান, অনেক সময় আমাদেরকে 2-3 দিনের একটা ট্যুরও নিয়ে যান। কেন? আমাকে আমার ভিতরে যে ক্লান্তিটা আছে সেটাকে দূর করে দেওয়ার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। একইভাবে একটা প্রতিষ্ঠানে, একটা পরিবারে, বা একটা যে কোনো যে সমাজের যে কোনো স্তরে আমরা এরকম প্রেরণা দিয়ে থাকি কর্মীদেরকে তাদের কাজে সঠিক কাজটা, তাদের থেকে কাজটা আদায় করে নেওয়ার জন্য, তাদের 100% কাজটা, মনোযোগটা কাজের মধ্যে দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রেরণা দিই, তাদেরকে উৎসাহ দিই,
তাদেরকে উদ্দীপনা দিই। কীভাবে দিই উৎসাহটা? অনেক সময় আমরা বলি যে আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে, সবার সামনে ডেকে এনে তাকে উৎসাহ দিই। আবার অনেক সময় শুধুই মাত্র যে উৎসাহমূলক যেই বা ভালো কাজের জন্যই যে প্রেরণা দেওয়া হয় সেটা না, নেতিবাচক প্রেরণাও আছে। যেমন কেউ যখন কাজে কোনো ভুল করলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভুল, সেই রকম ভুলের জন্য তার মাইনে কেটে রাখা বা তাকে শাস্তিস্বরূপ অন্য কোনো শাস্তি দেওয়া, সেটাও কিন্তু প্রেরণার অন্তর্ভুক্ত। তাহলে আমরা পাঠ্য বইয়ের আলোকে যদি বলি, তাহলে প্রেরণা আমরা এইভাবে বলতে পারি, কর্মীদেরকে তার কাজে শতভাগ মনোনিবেশ করানোর জন্য ইতিবাচক এবং নেতিবাচক যে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয় সেটাকে আমরা প্রেরণা বলছি। প্রেরণা শুধুই মাত্র যে ইতিবাচক হয় তা কিন্তু না, প্রেরণা কিন্তু নেতিবাচকও আছে। যেটা বললাম, শাস্তিস্বরূপ বিভিন্ন মাইনে কেটে রাখা, ডিমোশন দেওয়া, ডিমোশন উপরের স্তর থেকে নিচের স্তরে নামিয়ে দেওয়া, বা একটা কাজ থেকে সরিয়ে অন্য আর একটা কাজে দিয়ে দেওয়া, এইরকম। তারপর হচ্ছে সমন্বয় সাধন, 6 নম্বর। এই যে সমন্বয় সাধন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী আছে, আমার প্রতিষ্ঠানে কর্মীরা ভালোভাবে কাজ করছে, আমার যথেষ্ট পরিমাণ মূলধন আছে, আমার সাংগঠনিক কাঠামো ভালো, কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তার কারণ হচ্ছে কিন্তু সঠিক সমন্বয় সাধন। তোমাদেরকে এই বিষয়টা সহজ করার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করো আমরা খিচুড়ি রান্না করব। খিচুড়িতে তোমার চাল, ডাল, তেল, প্রয়োজনীয় যত রকমের মশলা আছে সব তৈরি। এখন তুমি যদি সঠিক সময়ে সঠিক জিনিসটা না দাও, তাহলে কিন্তু তোমার খিচুড়ির যে স্বাদ সেটা কিন্তু যথাযথ নাও হতে পারে। সেটা থেকে কিন্তু তুমি সঠিক বা যথাযথ যদি স্বাদটা তুমি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে সঠিক সময়ে সঠিক জিনিসটাই দিতে হবে। ঠিক একইভাবে প্রতিষ্ঠানেও কর্মী, প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ, এই সবগুলোর মধ্যে সঠিক একটা সমন্বয় সাধনের প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের উচ্চস্তর ব্যবস্থাপক, পরিচালক, এদের সাথে কর্মীদের বা মধ্যবর্তী যে স্তরটা থাকে সেই স্তরের সাথে, এবং প্রতিষ্ঠানে যে যন্ত্রপাতি আছে সেই সব কিছুরই একটা সঠিক সমন্বয় সাধন করতে হয়। সঠিক সমন্বয় সাধনের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের উন্নতি বা প্রতিষ্ঠানের যে সূক্ষ্ম সফলতার যে মাপকাঠি, সেটা কিন্তু নির্ভর করে এই সমন্বয় সাধনের উপরে। অর্থাৎ অনেক প্রতিষ্ঠানের আমরা দেখা গেল আমাদের একই রকম শহরে 4-5টা কলেজ আছে, কিন্তু কোনো কলেজের চাহিদা একটু বেশি, ছাত্রছাত্রীরা বেশি আগ্রহী হয় সেই কলেজে ভর্তি হওয়ার জন্য। কেন? সেইখানে সমন্বয় সাধনটা হয়তো একটু ভালো, সেইখানের পরিচালনা, সেইখানকার বিষয়বলিগুলো একটু হয়তো ভালো অন্যদের চেয়ে। সেইটাই হচ্ছে আমাদের সমন্বয় সাধন। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন যে মানুষ, যন্ত্রপাতি, ভূমি, মূলধন, বিভিন্ন সুযোগ সুবিধা, এই সব কিছুরই সঠিকভাবে যথাযথভাবে একজন সঠিক ব্যবস্থাপক যখন এটার প্রয়োগ ঘটাবেন, তখনই আমরা সেটাকে সঠিক সমন্বয় সাধন বলবো। সর্বশেষ ধাপ নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ এটা বস্তু বিশেষের ক্ষেত্রেও হতে পারে, আবার মানবীয় বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। নিয়ন্ত্রণ তবে বেশিরভাগ সময়ে কিন্তু মানবীয়র ক্ষেত্রেই হয়। মানুষদেরকে তাদের ইচ্ছে মতোই চলাফেরা বা স্বাধীনতা, অবাধ স্বাধীনতা দেওয়া যায় না। তাহলে কিন্তু মানুষ নিজের মতো করে, নিজের ভাবনা মতো করে কাজ করা শুরু করে দেবে, যেটা হয়তো প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে নির্দিষ্ট সময় সেইখানে পৌঁছাতে ব্যাহত করবে। সেই জন্য মানুষকে একটা শৃঙ্খলার মধ্যে, একটা নিয়ম নীতির মধ্যে রেখে একটা নিয়ন্ত্রিত জীবন, একটা নিয়ন্ত্রিত রূপরেখার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কিন্তু সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু এই নিয়ন্ত্রণটা প্রয়োজন হয়। প্রতিটা মানুষই নিজের মতো করে সৃজনশীল, কিন্তু তার সৃজনশীলতা যদি প্রতিষ্ঠানে প্রয়োগ করানো হয়, সেটা হয়তো হিতে বিপরীত হতে পারে। সেই জন্য প্রতিষ্ঠানের যে সৃজনশীলতা আছে সেটাকেই কিন্তু মেনে নিয়ে কাজ করতে হবে কর্মীদের এই অবাঞ্ছিত কাজগুলোকে নিয়ন্ত্রণ, মানে দূরীভূত করার জন্য আমরা এই নিয়ন্ত্রণ রেখাটা রেখেছি। আবার ঠিক একইভাবে প্রতিষ্ঠানের এমন কিছু
হয়তো যন্ত্রপাতি দ্বারা হয়তো এমন কিছু আমার উৎপাদন কাজে আসছে না, সেইটা আমার সরানো খুবই প্রয়োজন, সেই রকম সেটাকে দূরীভূত করে দেওয়া, নতুন কোনো যন্ত্রপাতি আমার নিয়ে আসা, বা যেই উৎপাদনটা হচ্ছে সেই উৎপাদনটা আরও বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া বা সেটাকে স্থিতিশীল রাখা, এইরকম বিভিন্নভাবেও আমরা নিয়ন্ত্রণ রেখাটা রেখে থাকি। যন্ত্রপাতির ক্ষেত্রে সেটা শুধুই মাত্র স্বল্প সময়ের জন্য বা সেটা সাময়িক, খুবই কম। মানুষের ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রিত রেখাটা বেশি প্রয়োগ করা হয়, নিয়ন্ত্রণ বিষয়টা। এই নিয়ন্ত্রণের পরেই আবার পরিকল্পনা ধাপটা শুরু হয়ে যায়। নিয়ন্ত্রণের পরেই ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। এই সর্বশেষ ধাপের পরে আমরা আবার নতুন করে একটা কাজ শুরু করি, আবার পরিকল্পনা গ্রহণ করি, আবার একইভাবে সে কাজগুলো শুরু করি। তাহলে আজ আমি তোমাদের সাথে ব্যবস্থাপনার কার্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। ব্যবস্থাপনার একই সাথে ব্যবস্থাপনার চক্রটাও আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, বলেছিলাম যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই বিষয়টা সম্পর্কে কোনো একটা টপিক সম্পর্কে আবারও জানতে ইচ্ছে হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস নিয়ে আসবো। সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।